নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। মেসির হ্যাটট্রিক নিয়ে কী বললেন ভারতীয় ফুটবলার প্রীতম কোটাল? এই সব কিছু দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের বিগ ফাইটে। প্রথম ম্যাচেই মেসির হ্যাটট্রিক, শুধু হ্যাটট্রিক নয়, রেকর্ডও গড়লেন। আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি ভারতীয় ফুটবলার প্রীতম কোটালকে। প্রীতম, প্রথমেই যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে যে কীরকম লাগলো, আগে বলো মেসিকে কীরকম লাগলো? প্রথমে তো যাই হোক, আর্জেন্টিনা লাস্ট কাতার বিশ্বকাপে যেভাবে শুরু করেছিল তার থেকে অনেক ডিফারেন্ট ফুটবল এবং ডিফারেন্ট স্টার্ট। এবং অবশ্যই সবাই, আমি না পুরো মানে ওয়ার্ল্ডের সবাই বসেছিল মেসির খেলা দেখার জন্য। এবং সেই জায়গায় মেসি খুব মানে মেসি যেভাবে টিমটাকে নিয়ে গেল, নিজে হ্যাটট্রিক করলো এবং পুরো টিমটাকে খেলালো বলতে গেলে, তো সেখানে খুব ভালো স্টার্ট আর্জেন্টিনার জন্য এবং ওভারঅল মেসির জন্য, মেসি ভক্তদের জন্য। মেসি ভক্তদের জন্য যখন বললে তখন তুমি কতটা মানে এটা ভালো লাগলো, মানে মেসির এই পারফরমেন্সটা কতটা তোমার মনে দাগ কাটলো? প্রথম ম্যাচে এই ধরনের একটা পারফরমেন্স, তখন বিশ্বকাপের সেটা প্রথম ম্যাচ এবং সেখানেই হ্যাটট্রিক দিয়ে শুরু মেসি। ভালো লাগলো, খুবই ভালো। যেটা দেখার ছিল যে সবাই মানে অনেকেই আমরা ভেবেছিলাম যে মেসির ওপর টিমটা দাঁড়িয়ে আছে, বাট দেখা গেল যে ওভারঅল একটা টিম গেম আর্জেন্টিনার দেখা গেল। এবং অবশ্যই দেখো, মেসি যদি ওখান থেকে যে জায়গা থেকে গোলগুলো করেছে, এটা মেসি ক্লাব ফুটবলে অনেক সময় মানে অনেক সময়ই করেছে। তো সেখানে মেসি যে পজিশান থেকে শুরু করেছিল খেলাটা, তারপরে যত ম্যাচ গেছে আস্তে 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 সেই জায়গাটা চেঞ্জ করে যখন সে তার নিজের জায়গায় যেখানে গোল স্কোরিং জায়গায় পৌঁছে গেছে, তো সেখান থেকে মানে অনবদ্য মেসির ফুটবল এবং পুরো আর্জেন্টিনা টিমের। যে প্রত্যাশা নিয়ে তুমি খেলা দেখতে বসেছিলে টিভির সামনে, সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? হ্যাঁ, অবশ্যই। দেখো, আমি তো মানে দেখতে বসেছিলাম যেটা, যে একটা ভালো খেলা দেখব, তো অবশ্যই সেটা দেখতে পেয়েছি। এবং আশা করি যে আরও সামনের যে ম্যাচগুলো আছে, আরও ডে বাই ডে আরও আর্জেন্টিনা টিম ইমপ্রুভ করবে এবং ভালো খেলবে আগামী দিনে। এবার একটু অ্যানালিসিসে যাচ্ছি যে প্রথম গোলটা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু দেখলাম যে যখন মেসির পায়ে বল তখন ওদের সবসময় দুজন ওরা মার্ক চলে আসছিল, কিন্তু যখন গোলটা করলো ওই 18 মিনিটের মাথায় প্রথম গোলটা, দেখলাম ওইখানটাতে একটু সুযোগ হয়েছে এবং সেই সুযোগটাকেই মেসি কাজে লাগিয়ে দিয়েছে। ওটা যেটা আমি বলছিলাম, যে যখন মেসি শুরু করেছিল, যে ফার্স্ট গোলটা যেটা অফসাইড থেকে বাদ গেল, তুমি যদি দেখো তাহলে রাইট ফ্ল্যাঙ্ক থেকে গোল করেছিল এবং সেটা অফসাইডের জন্য বাতিল হয়েছে। এবং যখন ফার্স্ট যে গোলটা হলো, অ্যাকচুয়ালি যখন 17 মিনিটের মাথায় যে গোলটা হলো, সেই গোলটা কিন্তু বলটা বিহাইন্ড দ্য মিডফিল্ড লাইন বল ধরেছে এবং মিডফিল্ড এবং ডিফেন্সের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটাকে ইউজ করেছে। এবং সবথেকে বড় ক্রেডিট দেব দীপলকে, যে ওই জায়গা থেকে ওই গ্যাপটা যখনই দেখেছে, ওই গ্যাপ থেকে ও পাসটা দিয়েছে। কারণ ও জানে যে ওই পাসটা যদি কারেক্ট যায় এবং মেসি ওখান থেকে 10টার মধ্যে হয়তো 8টা গোল করবে। তো অবশ্যই গোলটা তো করেছে মেসির, ওখান থেকে ক্রেডিট। কিন্তু দীপলের যে ভিশন, যে ওখান থেকে 3খানা ম্যান ছিল ওখানে পাস দেওয়ার মতো, তাতেও অ্যাটাক হতো, কিন্তু ওই যে বলটা, ওই বলটাতেই আমার মনে হয় যে বেশি গোলটার ক্রেডিট আমি ওই বলটাতে দেবো। কারণ দীপলের যে ভিশন, ওই ভিশনটাতে যে 3খানা ম্যান ছিল এবং 3খানা ম্যানের মধ্যে মেসিকে চুজ করেছে ওখানে বলটা, এবং মেসি ডান দিক থেকে ও ভেতরে রান করেছে বলটার জন্য ওই গ্যাপটাতে। তো এটাকে বলে যে আর কি, যে পকেট থাকে কিছু কিছু, তো ওই পকেটে যাওয়া, তো সেই জায়গাটা মেসি ইউজ করেছে এবং তার জন্য গোলটা হয়েছে। এবং সেখানে ডিফেন্ডারের কিছু করার ছিল না, কারণ ডিফেন্ডারের কাছে একটা স্ট্রাইকারও ছিল আবার। তো সেখানে ডিফেন্ডারের কিছু করার ছিল না, কারণ বিকজ অ্যাজ এ প্লেয়ার, আমি অ্যাজ এ ডিফেন্ডার ওই জায়গাগুলোতে যখন প্লেয়াররা যায়, যখন যে কোনো নাম্বার 10 বা নাম্বার 8 যায়, তখন ডিফেন্ডারদের জন্য খুব মুশকিল হয়। তো আমি ওই জায়গাটা ফিল করতে পারছি এবং আমি বুঝতে পারছি যে ওখানে ডিফেন্ডারের কিছু করার ছিল না। যখন মেসি বল নিয়ে ঘুরে গেছে, তখন অলরেডি 4 ভার্সেস 4 হয়ে গেছে, তো সেখানে মেসি স্পেস এমনিই পেয়ে গেছে, তো কিছু করার ছিল না। 3টে গোল যে দেখলে, তার মধ্যে তুমি 3টে গোলের মধ্যে কোন গোলটাকে এগিয়ে রাখছো? যে আমি বলবো যে মানে অবশ্যই ফার্স্ট গোলটা তো পাসিংটাকে মানে এত সুন্দর পাস খেলেছে, বাট আমার মনে হয় যে
থার্ড গোলটা যেটা ও মানে ও করেছে, যেটা কাউন্টার অ্যাটাকে বলটা বাদিক থেকে ভেতরে ওকে পাস করেছে এবং ইনসাইডে ঢুকে যে ক্লিনিক্যাল ফিনিশ, হয়তো অন্য অন্য প্লেয়ার ওখান থেকে দুম করে মারবে, ওপরে উঠে যাবে, বাট এইটা আমাদের জন্য শেখা যে ওখান থেকে বলটা কীভাবে প্লেস করলে মানে গোলে রাখা যায়। তো সেইটা আমার মনে হয় ওইটা ক্লিনিক্যাল, ওই গোলটাকে আমি বেস্ট গোল বলবো মেসির আজকের 3টে গোলের মধ্যে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এই ধরনের পারফরমেন্স বেরিয়ে আসা মানে, যখন মেসির ঝলক দেখতে পাওয়া গেল, তার মানে কি বাকি যে আরও তো অনেক ম্যাচ রয়েছে, এখন নকআউট ফেজ রয়েছে, এখন মানে সেখানেতে তারপরে কোথায় যায় আর্জেন্টিনা, তো এই জায়গা থেকে তো মানুষের প্রত্যাশাটা অনেক বেড়ে যায়। এখান থেকে কি মনে হয় যে মেসি তার সুনামটাকে রেখেছে, কিন্তু এই সুনামটাকে ধরে রাখাটা কি সবকটা ম্যাচেই সম্ভব? মেসির মতো প্লেয়ার সম্ভব, কারণ আমরা দেখেছি যে আগের কাতার বিশ্বকাপে কিভাবে উনি খেলেছে এবং আমার মনে হয় যে মেসির জন্য সব কিছুই সম্ভব। আর নামটা মেসি, সেটা ভুলে গেলে চলবে না এবং আশা করব ডে বাই ডে অ্যাজ এ টিম, দেখো একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যে কোনো দিন আটকে যেতে পারে, সে মেসি হোক, রোনাল্ডো হোক, মারাদোনা, জিদান, এরা অনেক আগেকার প্লেয়াররাও এরকম ইন্ডিভিজুয়াল গেমে আটকে যাবে, কিন্তু আর্জেন্টিনা যে ফুটবলটা আজকে খেলেছে এটা ইন্ডিভিজুয়াল গেম খেলেনি, এটা দলগত একটা খেলা খেলেছে। তো সেখানে যদি মেসি আটকে যায় সেখানে অন্য কেউ গোল করবে, আর আজকে হয়তো মেসি 3টে গোল করে দিয়েছে। তো আমার মনে হয় না যে মেসির জন্য আর্জেন্টিনা আটকে যাবে, হয়তো মেসি আটকে যেতে পারে, মেসি কোনো দিন একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের জন্য তো ফুটবল যেতে যায় না, ফুটবল 11 জনের খেলা, তো সেখানে হয়তো মেসি আটকে যেতে পারে, কিন্তু যেভাবে আজকের ফুটবলটা অনুযায়ী আমার মনে হয় যে আর্জেন্টিনা টিম আরও ইমপ্রুভ করবে, যত লিগের এখনও 2টো ম্যাচ বাকি, তারপর নকআউটে গেলে নকআউটের ম্যাচ বাকি আছে, নকআউট পুরো আলাদা বল গেম, তো সেখানে মানে যে কিছুই হতে পারে, বাট মানে মেসির অফ ফর্ম গেলেও আমার মনে হয় এই আর্জেন্টিনা টিমের ক্ষমতা আছে যে ম্যাচ জেতার। অবশ্যই জানতে চাইবো যে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছে, আর্জেন্টিনা সেখানে কিন্তু একটা হ্যাট্রিক, মেসির হ্যাট্রিকে 3টে গোল দিয়ে শুরু করেছে, জার্মানি তারা একটা বড় ব্যবধানে জিতেছে। এই যে দলগুলো, মানে যে দলগুলোর ওপরে লোকের প্রত্যাশা, সেই দলগুলো কিন্তু স্টার্টটা দারুণ করেছে বছরের এই বিশ্বকাপে, আমেরিকা বিশ্বকাপে। কি মনে হচ্ছে তোমার, তুমি তো অনেকগুলো খেলাই দেখলে ওয়ার্ল্ড কাপের, তো কি মনে হচ্ছে ব্রাজিলকে কীরকম লাগলো? মানে কলকাতা মানেই তো ব্রাজিল হয়, না হলে আর্জেন্টিনা। ব্রাজিলের দেখুন, মানে ব্রাজিলের যাদের সাথে খেলা ছিল মরক্কো কিন্তু মানে আমরা খারাপ টিম মরক্কোকে বলতে পারবো না, কারণ মরক্কো যদি আপনি প্লেয়ার প্রোফাইল দেখেন বা টিম প্রোফাইল দেখেন তাহলেই বুঝতে পারবেন যে মরক্কোর প্লেয়াররা কোন লিগে খেলছে এবং কী ফর্মে তারা ন্যাশনাল টিমে জয়েন করেছে এই ওয়ার্ল্ড কাপের আগে। তো সেখানে মরক্কোকে কখনোই আমি ছোটো টিম বলবো না এবং আলজেরিয়াকেও আমি ছোটো টিম বলবো না, কিন্তু আলজেরিয়ার প্লেয়ার প্রোফাইল এবং মরক্কোর প্লেয়ার প্রোফাইলের মধ্যে হিউজ ডিফারেন্স। তো সেখানে ব্রাজিল যে টিমটাকে কম্পিট করছে এবং আর্জেন্টিনা যে টিমটাকে কম্পিট করছে, ওভারঅল সবই টিম, বাট সেই টিমের মধ্যেও 19-20 কিছু আছে। তো সেখানে মরক্কোর সাথে কখনোই আমি আলজেরিয়াকে কম্পেয়ার করবো না এবং অবশ্যই ব্রাজিল এবং মরক্কো, হয়তো ব্রাজিলের আরও ভালো খেলা উচিত ছিল। ব্রাজিল যে প্রত্যাশা নিয়ে আমরা ম্যাচ দেখতে বসেছিলাম সেটা হয়তো হয়নি ব্রাজিলের ক্ষেত্রে, সেদিনকে আটকে গেছে, বাট মরক্কো সেদিনকে খুব ভালো ফুটবল খেলেছে এবং মরক্কো লাস্ট যদি আমরা কাতার বিশ্বকাপ দেখি বা ইউরো কাপ দেখি, সেখানে কিন্তু ধারাবাহিকভাবে একটা ব্যাচ খেলে যাচ্ছে এবং ডে বাই ডে তারা ফুটবলে ইমপ্রুভ করছে। আজকে আপনি মরক্কোর কথা বলছেন, আজকে আপনি জাপান এবং নেদারল্যান্ডসের খেলা দেখুন, আমি অবাক হব না জাপান যদি সেমিফাইনাল, ইভেন আমি হাইলি রেট করে বলছি ফাইনালে যদি পৌঁছে যায় বা সেমিফাইনালে পৌঁছে যায়, তো এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ জাপান যেভাবে তাদের টিমটাকে ডেভেলপ করছে, হ্যাঁ, এশিয়া কাপ থেকে শুরু করে এশিয়ান কাপে আমি জাপানকে সামনে থেকে দেখেছি, এশিয়ান কাপ থেকে শুরু করে আগের ওয়ার্ল্ড কাপে যেভাবে তারা খেলেছে এবং এই ওয়ার্ল্ড কাপের শুরুটা নেদারল্যান্ডের সাথে যেভাবে করেছে, তো এই যে মরক্কো, আলজেরিয়া, জাপান এইসব টিমগুলো উঠে আসছে এবং বড় টিমের কাছে এই টিমগুলোকে বিট করা অত সোজা না, আজকে হয়ে গেছে। নেদারল্যান্ডসের তো আপনি তো নেদারল্যান্ডসের যদি টিম দেখেন, নেদারল্যান্ডস আর জাপানের মধ্যে হিউজ ডিফারেন্স, বাট জাপান কি ফুটবলটাই না সেদিনকে খেললো এবং ধারাবাহিকভাবে খেলে গেল। তো সেই জায়গায় কখনোই বলা যায় না যে আজকে ব্রাজিল মরক্কোকে হারিয়ে দেবে বা নেদারল্যান্ড জাপানকে হারিয়ে দেবে বা আলজেরিয়া বা আর্জেন্টিনা হারিয়ে দেবে। রেজাল্ট সেই দিনকে যে কোনো টিমের যা কিছু হতে পারে, এবং যারা পিছনের দিকের কান্ট্রি তারা যেভাবে ইমপ্রুভ করে আসছে ওপরের দিকে এবং বড় টিমগুলোর জন্য অনেক, এবং নকআউট স্টেজে বড় টিমগুলোকে জিততে গেলে বেগ পেতে হবে। মানে তুমি যেটা বলতে চাইছো যে
যখন মোহনবাগান যদি এগেনস্টে যদি কোনো ছোটো টিম থাকে, সেই ছোটো টিম অবশ্যই চেষ্টা করে যে কী করে আটকে দেবো, কী করে ব্লক করে ওদের 1 পয়েন্ট নেওয়াটাই হচ্ছে বিরাট বিরাট ব্যাপার। তো এখানে কি এই ছোটো টিমগুলোর সেই রকম ধরনের মনোবৃত্তি দেখতে পাচ্ছি যে ব্লক করে করে কী করে আমরা আটকে দিয়ে আমরা বড় টিমের বিরুদ্ধে আটকে দেওয়া মানেই জয় ছোটো টিমের? না, কখনোই না। আমি এখানে দেখুন, ক্লাব ফুটবল ডিফারেন্ট, ক্লাব মানে কান্ট্রির যে ফুটবল ইন্টারন্যাশনাল, সে কান্ট্রির ফুটবল আলাদা, ক্লাব ফুটবল আলাদা। এখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, চেন্নাই, পাঞ্জাব, নর্থ ইস্ট এসব এনে কোনো লাভ নেই। বিকজ আপনি যদি দেখেন যে আপনি বলছেন যে যে কোনো মতে বড় টিমের এগেনস্টে অন্যান্য টিমরা কাউন্টার অ্যাটাকে খেলতে যায়। কিন্তু আপনি ওয়ার্ল্ড কাপে দেখবেন, আজকে যদি আর্জেন্টিনা 3টে গোল করে, আলজেরিয়াও কিন্তু 4টে গোল করার জন্য গিয়েছিল। গোল হয়নি, সেটা আলাদা ব্যাপার, হতেই পারে। আজকে মেসির মতো একজন আছে, তাই জন্য আজ আর্জেন্টিনা 3 গোলে জিতেছে। আজকে যদি আলজেরিয়া টিমে মেসির মতো কেউ থাকতো, হয়তো আলজেরিয়াও এইটা 3-2 বা 3-3 হতে পারতো। আজকে জাপান জাপান 2-1 লিড করছিল, সেখান থেকে জাপান 2-2 করেছে। তো ছোটো টিমরা মানে বসে নেই ডিফেন্ড করার জন্য 90 মিনিটস। আজ এখনকার মেন্টালিটি, এখনকার মডার্ন ফুটবল ওই জায়গায় নেই যে বড় টিম দেখে ছোটো টিম ডিফেন্ড করবে 90 মিনিটস। এখন ছোটো টিমরাও যায় অ্যাটাক করতে। হ্যাঁ, কোনো দিন ছোটো টিমরা গিয়ে গোল করতে পারে না, গোল করে ফেলে কোনো সময়। এবারে কী হয়, এটা কোচের ওপর ডিপেন্ড থাকে। আজকে যেমন স্পেনের সাথে আমরা কেপা বাল্ডার যে টিমটা আমরা দেখলাম স্পেনের খেলা, সেখানে ওদের স্ট্র্যাটেজি কি আমরা কাউন্টার অ্যাটাকে যাবো, এবং ওদের স্ট্র্যাটেজি অনুযায়ী ওরা কাউন্টার অ্যাটাকে গিয়ে চেষ্টা করেছে গোল করার, হয়নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা ওদের যে আমরা 90 মিনিটস ডিফেন্ড করবো, যখন বল পাবো দুম করে মেরে দেবো, সেটা না। ওরা যখন বল পাচ্ছে তখন কিন্তু একটা উইঙ্গার, একটা স্ট্রাইকার রান করছে ওই ওপেন স্পেসটা, যেখানে গ্যাপটা স্পেন ক্রিয়েট করছে। এটা কিন্তু এত সহজ না। এটা দেখতে হয়তো আমাদের ভালো লাগে, দেখতে হয়তো মনে হয় যে তারা ডিফেন্ড করছে, কিন্তু ডিফেন্ড করার পর যখন বলটা পাচ্ছে, তারা কিন্তু দুম করে উল্টো পাল্টা মেরে দিচ্ছে না। তারা যখন মারছে বলটায় কেউ কোনো উইঙ্গার রান করছে, কোনো স্ট্রাইকার রান করছে, কিন্তু ওই গ্যাপটাকে, স্পেনের যে গ্যাপটা হচ্ছে, সেই গ্যাপটাকে তারা ইউজ করছে। তাই জন্য যে ম্যাচ ড্র হয়েছে। হয়তো আপনি বলতে পারেন যে সেদিনকে হয়তো স্পেনের লাক খারাপ ছিল, হতেই পারে, কিন্তু স্ট্র্যাটেজি ওয়াইজ সেই টিমটা সাকসেস হয়েছে। স্পেন গোল করতে পারেনি, হয়নি, কিন্তু সাকসেস তো হয়েছে তাদের স্ট্র্যাটেজি। তারা তো গেছে 3-4টে কাউন্টার অ্যাটাকে গোল করার জন্য। আমি সেটাই বলছি। আপনি যে বললেন তথাকথিত ছোটো দল বা বড় দল মানেই যে তারা অ্যাটাকে আসবে হু করে, ছোটো দল মানেই তারা পেছনে বসে থাকবে, সেই দিন চলে গেছে। এখন মডার্ন ফুটবল মডার্ন ওয়েতে চলছে, এবং মডার্ন ফুটবলে ছোটো টিম বড় টিম বলে এখন কিছু নেই। যে টিম সেদিনকে যে রাইট মাইন্ডসেট নিয়ে মাঠে নামবে, সে ম্যাচ জিততে পারে। প্রথম দিন ব্রাজিল ম্যাচে আমরা সাম্বা ঝলক দেখতে পাইনি, আর আর্জেন্টিনা ম্যাচে চোখ জুড়িয়ে গেল। এরম ধরনের কি চোখ জুড়িয়ে যাওয়ার মতো ফুটবল প্রীতম কোটালেরও হয়েছে, চোখকে ধরা পড়েছে মানে আর বিশ্বকাপের ম্যাচগুলোতে? হ্যাঁ, আমি তো বললাম, আমি বেসিক্যালি আমি 1:30 এই ম্যাচগুলো খুব কম দেখি। বাট আমি মানে জাপানের সেদিনকের ম্যাচটার জন্য আমি ম্যাচটা দেখেছি। আমি 1:30 থেকে যে ম্যাচটা ছিল জাপান নেদারল্যান্ডস ম্যাচটা, বিকজ জাপানের মানে আমি লাস্ট 4-5 বছর ধরে 6 বছর ধরে জাপানকে ফলো করছি, এবং জাপানের যে স্টাইলটা আমার খুব ভালো লাগে, মানে খেলার স্টাইলটা। আপনি যে বলেন ইরানের খেলার স্টাইল আমার খুব ভালো লাগে। আমি তাই জন্য এই সব টিমগুলোর খেলা দেখি। কিন্তু এবং খেলা দেখার পেছনে তার কারণ হচ্ছে যে মানে এই টিমগুলো হয়তো 2 গোলে হারতে পারে, কিন্তু আপনার ওদের খেলা দেখে মনে হবে যে কোনো মুহূর্তে আবার গোল করে দিতে পারে। তো সারপ্রাইজিং প্যাকেজ একটা থাকবেই। ইরান বলুন, ইরান যেমন হারছিল নিউজিল্যান্ডের সাথে 2-1, প্রথমে 1-0, 1-1, 2-1, 2-2। তো এই যে এখন যে এশিয়ান কান্ট্রিরাও কিন্তু পিছিয়ে নেই, যে আসছে আগামী দিনে এগিয়ে যাচ্ছে তারা। তো সেই জায়গাগুলো ইরান, জাপান, হ্যাঁ, ইভেন সৌদি আরবিয়া আগের দিন খুব ভালো খেলেছে। তো মানে স্পেশালি আমি জাপানকে কেন এত হাইলি রেট করছি, কারণ জাপান যেভাবে ডেভেলপ করছে, সেই জন্য জাপানকে এত আমি মানে প্লেয়িং স্টাইলটা জাপানের মানে পুরো ডিফারেন্ট লাগছে এই ইয়ারে, এবং কত স্পিডে অপারেট করছে, কত স্পিডে মানে যেরকম স্পিডে অ্যাটাকে যাচ্ছে সেরকম স্পিডে ডিফেন্ড করছে একটা কম্প্যাক্ট জোনে। তো তাই জন্য আমি বলছি যে এইটা যে জাপান হচ্ছে সারপ্রাইজিং। এবারে হ্যাঁ, কোনো দিন লাক খারাপ, হয়তো নকআউটে গিয়ে কোয়ার্টার ফাইনালে বা কোয়ার্টার ফাইনালেই হেরে গেল, সেটা হতে পারে, কিন্তু খেলার মানে স্টাইল অফ প্লে যেটা খেলার, সেটা জাপানের নজর কাটছে। প্রীতমের এবারের বিশ্বকাপে ডার্ক হর্স কি? জাপান, মরক্কো, ইরান কিছুটা, বাট ইরানের কিছু ডিফিকাল্টিস হচ্ছে ওখানে, ইউএসএতে এতটা সোজা না। তো সেখানে আমার মনে হয় যে জাপান, মরক্কোকে আমি বেশি হাইলি রেট করছি আমি এই বছরে। আর
বিশ্বকাপে যদি ফেভারিট বলতে হয় প্রীতম কোটাল কাকে সব অনেকগুলোই ম্যাচ দেখলো, কি মনে হচ্ছে? আমি তো বেসিক্যালি আমি নিজে ব্রাজিলকে সাপোর্ট করি, বাট এখনও অবধি যেটা এখন দেখো একটা করে সবার ম্যাচ হয়েছে, সেখানে মানে এত তাড়াতাড়ি প্রেডিক্ট করা খুবই মুশকিল। বাট আশা করছি আরও লিগ স্টেজগুলো হওয়ার পর তখন বোঝা যাবে যে কোন দল কোন জায়গায় গিয়ে নকআউট, কারণ নকআউটটাও আর একটা অন্য ধরনের খেলা হয়, তো সেখানে এত তাড়াতাড়ি প্রেডিক্ট করা খুব মুশকিল। বাট আমি অ্যাজ এ ব্রাজিল ফ্যান চাইবো ব্রাজিল যেন ফাইনালে যায় বা ওয়ার্ল্ড কাপ জেতে, এবং অবভিয়াসলি ব্রাজিলের পর যদি কাউকে আমি চাই সেটা হচ্ছে পর্তুগাল। আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বহুত বড় মানে ফ্যান আর কি, তো যদি পর্তুগালও ভালো রেজাল্ট করতে পারে তো হোপফুলি মেসির পরে রোনাল্ডো ভালো স্টার্ট করবে, এটা চাইবো। ভালো যে জায়গার জিনিসটা ধরেছো, এই মেসি রোনাল্ডো এই এদের মতো প্লেয়ারদের এটা কিন্তু শেষ বিশ্বকাপ, এইটা কতটা একদিক থেকে মনে খোঁচা দিচ্ছে, আবার একদিক থেকে মনে শান্তি যে একটা দুরন্ত একটা মানে দেখা যাচ্ছে যে শেষ বিশ্বকাপ যদি মানে আমরা বলছি সবাই যে যাই না ওদের কী চিন্তা ভাবনা, বাট যদি সায়েন্টিফিক্যালি দেখা যায় যে অবশ্যই তাদের লাস্ট বিশ্বকাপ, তো অ্যাজ এ ফ্যান হিসেবে চাইবো যে মেসি রোনাল্ডো ফাইনালে মুখোমুখি হোক, এবং হয়তো এবার যে কেউ জিততে পারে, বাট এটাই নেইমার আছে, বাট রোনাল্ডো মেসি জায়গায় নেইমার মানে টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি নেইমার রোনাল্ডো মেসির জায়গায় পৌঁছাতে পারেনি, তো মেসি রোনাল্ডো ফাইনালে উঠুক এবং তারপরে যে কেউ কাপ জিততে পারে, বাট এটাই হিস্ট্রি হয়ে থাকুক যে লাস্ট বিশ্বকাপে মেসি রোনাল্ডো নিজেদের দেশের হয়ে ফাইনাল লাস্ট বিশ্বকাপটা খেলেছে, এবং জিতুক যে আমি অ্যাজ এ রোনাল্ডো চাইবো রোনাল্ডো জিতুক, মেসি ফ্যানরা চাইবে মেসি জিতুক, যেই জিতুক, বাট এটা হোক, মানে এটা চাইবো যে এটা হোক, তাহলে এটা সবার জন্য ভালো লাগবে। আর এরপরে হয়তো আসবে অনেকে, রোনাল্ডো মেসি যাবে, তারপরে অনেক যারা উঠতি যারা এখনকার যারা নিউ জেনারেশন অফ প্লেয়ার আসছে, এমবাপ্পে থেকে শুরু করে তোমার সাকা থেকে শুরু করে অনেক প্লেয়ার আসছে, এবং চাইবো যে এদের মতো যারা জুনিয়র প্লেয়ার তারা এই লেগেসিটাকে ক্যারি করুক। লামিন ইয়ামাল আছে, তো এরা লেগেসিটাকে ক্যারি করুক, বিকজ আমরা এত বছর ধরে ছোটো থেকে মানে বড় হলাম মেসি আর রোনাল্ডোর রাইভালরি দেখে, তো সেই জায়গায় আরও এরকম প্লেয়ার এরকমভাবে মানে রাইভেল হবে কি না আমি জানি না, বাট আশা করবো হবে হোপফুলি। মিরোস্লাভ ক্লোজের 16 গোলের রেকর্ড স্পর্শ করে ফেললেন মেসি, এইটে কি বলবে? এটা কি মেসি বলেই সম্ভব হলো এই রেকর্ডটা স্পর্শ করা? মেসি রোনাল্ডো তো রেকর্ড নিজেরাই গড়ছে নিজেরাই ভাঙছে, তো মানে ওদের আর নতুন করে কিছু ভাঙা করার ব্যাপার নেই। অবভিয়াসলি এটা একটা মাইলস্টোন, আই হোপ এটা একটা মাইলস্টোন মেসির জন্য, বাট অবভিয়াসলি মেসি এই মাইলস্টোন ছেড়েও ভাববে যে যাতে সেকেন্ডবারের জন্য ওয়ার্ল্ড কাপটা নিই, তো এটা মেসি বলেই সম্ভব, এবং খেলুক আরও মানে এই হোপফুলি নেক্সট ম্যাচগুলোতে আরও ভালো করবে, এটাই চাইব। কতটা অধীর আগ্রহে বসে রয়েছে প্রীতম কোটাল বিশ্বকাপের নকআউট স্টেজ বা বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য এখন প্রীতম কোটাল কতটা স্টার্ট দিচ্ছে? যেভাবে এবছর ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, মানে সত্যি এবছর গ্রুপ থেকে কারা উঠবে এটাই বলা, মানে এটাই প্রেডিক্ট করা খুব মুশকিল, বিকজ 3-4টে গ্রুপ এমন হয়েছে যেখানে সবাই এক পয়েন্ট নিয়ে আছে, তো সেখানে খুবই মানে ভালো খেলা হচ্ছে, এবং মানে ফুটবল যে কীভাবে ডেভেলপ করছে আদার্স কান্ট্রিতে, হ্যাঁ, তো সেখানে এগুলো আমাদের জন্য অ্যাজ এ প্লেয়ার শেখার, এবং অবভিয়াসলি ফুটবলটা আমি অ্যাজ এ প্লেয়ারও যেমন দেখি, আমি অন্য অ্যাজ এ কোচ হিসাবেও অনেকটা ফুটবলটাকে ভাবনা চিন্তা করার চেষ্টা করি, হ্যাঁ, বিকজ তো সেই অনুযায়ী আমি যদি দেখি তাহলে মানে অনেক ওয়ার্ক করতে হবে আমাদের, এবং যেভাবে আদার্স কান্ট্রিগুলো এগিয়ে যাচ্ছে, তো সেখানে এক্সাইটেড অবশ্যই, এবং সবাই মানে প্রেডিক্ট করা মুশকিল যে গ্রুপ থেকে কোন টিম উঠবে, এবং এটাও হতে পারে যে অনেক বড় নামের টিমও বাইরে চলে যেতে পারে, হতেই পারে, তো সেটাও একটা সারপ্রাইজিং আছে। অসংখ্য ধন্যবাদ প্রীতম কোটালকে, এবং যেটা বলল যে সারপ্রাইজ কিন্তু ঘটতেই পারে, অর্থাৎ চমক থাকতেই পারে এবারের বিশ্বকাপে, আর অবশ্যই আমরা আবার আসবো প্রীতমের কাছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি এই সব দল যেগুলো রয়েছে সেই সব দলের ম্যাচ বাই ম্যাচ পর্যালোচনা করতে আমরা অবশ্যই আবার একদিন
আসবো প্রীতমের কাছে এবং এইভাবে ম্যাচের অ্যানালিসিস ওর কাছ থেকে আমরা পাবো, এই আশাটুকুনি আমরা করতে পারি। ক্যামেরায় সুকন্যার সঙ্গে সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।